এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা ভৌত বিজ্ঞানে দশম শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে নেব। সেটা কি? বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বায়ুমণ্ডলে কি কি স্তর রয়েছে এগুলো আলোচনা করব। বায়ুমণ্ডলে প্রথমে জানতে হবে যে স্তর কিসের ভাগ করছি, বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত, বায়ুমণ্ডলটা আসলে কি সেটা আগে জেনে নিই। বায়ুমণ্ডল কি এই আমাদের পৃথিবীকে ঘিরে থাকা কি বায়ুর মিশ্রণ, সমসত্ব মিশ্রণ, অর্থাৎ বায়ুর অনেক রকম বায়ু বা মৌল যৌগ সেই গ্যাসীয় উপাদানগুলো মিশ্রণ, সেই মিশ্রণটা কি হয় পৃথিবীর চারপাশে ঘিরে থাকে। এবং কেন ঘিরে থাকে? পৃথিবীর আকর্ষণ বলের জন্য এটা পৃথিবীকে ঘিরে থাকছে। এবার এই যে চাদরের মতো করে আছে এটাই হচ্ছে বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ু আছে, অনেক বায়ুর সমাহার, তাই এটা বায়ুমণ্ডল যেটা পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে। এইবার এটাকেই স্তর বিভাজন করা হচ্ছে, অর্থাৎ সব থেকে কাছে কে আছে, তার থেকে দূরে কে আছে, এইভাবে স্তরে ভাগ করা হচ্ছে। সেটাই আমরা শিখবো। তাহলে বায়ুমণ্ডলের আগে জানি বায়ুর মধ্যে কি কি থাকে। থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি মিশেই কিন্তু এই বায়ুমণ্ডল তৈরি। এবার বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস থাকে জানো তোমরা? সেটা হচ্ছে নাইট্রোজেন থাকে, প্রায় 78% কাছাকাছি। আর 20% কাছাকাছি থাকে কে? থাকে অক্সিজেন। এইভাবেই বিভিন্ন উপাদান মিশে রয়েছে বায়ুমণ্ডলে, গ্যাসীয় উপাদান অবশ্যই। তো বায়ুমণ্ডলের স্তর বিভাগ করার আগে জেনে নিই যে আমরা অন্যভাবে, অর্থাৎ যেসব গ্যাস রয়েছে তাদের ওজন, অনুপাত, উপাদান এইগুলো কিভাবে আছে তার হিসাবেও দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি সমমণ্ডল ও বিষমমণ্ডল, অর্থাৎ ওইখানে ওই উপাদানগুলোর অনুপাত প্রায় সেম থাকে এই স্তরগুলোর মধ্যে, যে কোনো জায়গা থেকে নিলেই সেম পরিমাণে পাওয়া যেতে পারে, তাই এটাকে বলবো সমমণ্ডল। আর বিষমমণ্ডল কারা? বিষমমণ্ডল হচ্ছে যেখানে এই অনুপাতগুলো সেম থাকে না, সব জায়গায় এক জায়গায় এক এক রকম অনুপাত পাওয়া যাচ্ছে, তো অন্য জায়গায় পাওয়া যাচ্ছে আর এক ধরনের অনুপাত। তাহলে সমমণ্ডল, বিষমমণ্ডল গেল। এইবার মেন যে 6টি স্তরে ভাগ করা যায়, অর্থাৎ কয়টি স্তরে ভাগ করা যায়? প্রধান 6টি স্তরে। এই 6টি স্তরের মধ্যে কি কি পড়ছে? প্রথমে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং সর্বশেষে ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রথম 3টে স্ফিয়ার মিলেই কিন্তু এই সমমণ্ডল তৈরি হয়েছে, অর্থাৎ এখানে কি বায়ুর উপাদানগুলির ঘনত্ব, অনুপাত সবকিছু প্রায় সেম হিসেবেই রয়েছে। তারপরে বিষমমণ্ডলের আন্ডারে এই থার্মোস্ফিয়ার থেকে পড়ছে। তাহলে জেনে নেওয়া যাক ট্রপোস্ফিয়ার কোথা থেকে কতটা আছে। আমরা যদি ভূপৃষ্ঠটাকে শূন্য ধরি, সেখান থেকে কত দূর অব্দি রয়েছে? 0 থেকে 12 কিলোমিটার রয়েছে কি ট্রপোস্ফিয়ার। এবার এক্স্যাক্টলি যে 12 কিলোমিটারই রয়েছে, 12.1 গেলে অন্য স্ফিয়ার চলে আসছে সেটা বলা যাচ্ছে না, কারণ এটা একটা অনুমানের ওপর এবং হিসাব করে বার করা হয়েছে। একদম পারফেক্টলি 12ই এরকম করে বলা যায় না, কোথাও কোথাও 16 কিলোমিটার হিসেবেও পাওয়া যায়। তো 0 থেকে 12 আমি কি ধরবো? প্রায় প্রায় 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে ট্রপোস্ফিয়ার। এইবার ট্রপোস্ফিয়ার পৃথিবীর ভেবে দেখলে কি দেখা যায়? ভূপৃষ্ঠের সব থেকে কাছে, অর্থাৎ নিম্ন স্তরে রয়েছে। তাহলে ভূপৃষ্ঠের আকর্ষণ বল, যত ভূপৃষ্ঠের কাছাকাছি তত আকর্ষণ বল বেশি, যত সরবো দূরে যাব তত একটু কমবে। তাহলে এখানে ভালো করে দেখা যাচ্ছে যে একদম ভূপৃষ্ঠের কাছে আসে বলে এইখানে আকর্ষণ বল সব থেকে বেশি, অর্থাৎ যে গ্যাসগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি কোথায় থাকবে? এই ট্রপোস্ফিয়ার স্তরেই থাকবে। এবং ভারী ভারী যেসব কণা সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারেই থাকবে, যেমন জলীয় বাষ্প, ধূলিকণা, সমস্ত কিছু ট্রপোস্ফিয়ার লেভেলটাতেই এসে থামবে। তো এখানে কি কি গ্যাস থাকতে পারে? এখানে থাকে N2, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা। এগুলো কোন স্তরেই আছে? ট্রপোস্ফিয়ারে আছে। এবার তাহলে এগুলো যখন আছে, তাহলে এখান থেকে একটা বড় প্রশ্ন যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলে? এইটা হচ্ছে, দেখো ক্ষুব্ধমণ্ডল বলবো কেন ট্রপোস্ফিয়ারকে। এবার ট্রপোস্ফিয়ারে কি দেখতে পাচ্ছি? জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে। এই জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, অর্থাৎ এখানে কি সৃষ্টি হচ্ছে? জলীয় বাষ্পের জন্য মেঘ সৃষ্টি হচ্ছে এবং এই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো এর কারণে এখানে কি হচ্ছে? সবসময় আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন এই স্তরেই লক্ষ্য করা যাচ্ছে। তো তার জন্য এখানে কি হচ্ছে? এই আবহাওয়ার যে ক্ষুব্ধতা, অর্থাৎ আবহাওয়ার রকম ফের দেখা যাচ্ছে, ঝড়, মেঘ, বৃষ্টি প্রভৃতি এই স্তরে দেখা যাচ্ছে, তাই একে বলবো ক্ষুব্ধমণ্ডল। তাহলে বোঝা গেল যে ক্ষুব্ধমণ্ডল কেন বলে ট্রপোস্ফিয়ারকে। এইবার আরেকটা প্রশ্ন আছে যে এখানে আকাশকে নীল দেখা, এই যে ধূলিকণাগুলো রয়েছে এর ফলে কি হচ্ছে? আমাদের পৃথিবীতে সূর্যরশ্মি আসছে, অবশ্যই বায়ুমণ্ডল ভেদ করে আসবে, কারণ এই
পৃথিবীটাকে ঘিরে রয়েছে, তাহলে সূর্য থেকে যদি আলো আসে তাহলে এই বায়ুমণ্ডলকে ভেদ করেই তো অবশ্যই আসবে। তো যখন আসছে তখন এই ধূলিকণাগুলোয় কি হচ্ছে, সূর্যরশ্মিটা বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, বর্ণে ভেঙে যাচ্ছে। এবার সব থেকে বেশি ছড়িয়ে পড়ছে কি, নীল বর্ণটা। এবার বেগুনি সব থেকে বেশি ছড়ায়, কিন্তু আই সেন্সিটিভিটি কার জন্য থাকে, নীলের জন্য। বেগুনি একটু কম দেখতে পায়। তো এবার বেগুনি কম দেখতে পাই বলে আমরা কি দেখি, নীল বর্ণটাকে দেখি, তাই আকাশকে নীল কালারের দেখায়। তাহলে এখান থেকে এত ইম্পর্টেন্ট কথা জানা গেল। আর কি জানা যাচ্ছে, বায়ুমণ্ডলের যে কোনো স্তরের জন্য কি হয়, বায়ুর চাপ কি হয়, কমতে থাকে। যত ওপরে উঠবো বায়ুর চাপ কমবে, তাহলে ট্রপোস্ফিয়ারে যতটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারে চাপ কিন্তু তার থেকে কমবে, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই চাপটা কমবে। কিন্তু উষ্ণতার ক্ষেত্রে রকম ফের দেখা যায়, যেমন ট্রপোস্ফিয়ার লেভেলে কি দেখা যাচ্ছে, এই বায়ুমণ্ডলের মানে এই নিম্নস্তরের বায়ুমণ্ডলটায় যতই উপরে উঠবো তত বেশি উষ্ণতা হ্রাস পাবে, অর্থাৎ ওপরের দিকে উঠতে উঠতে উষ্ণতা কমে আসছে। তাহলে এটা উচ্চতার সঙ্গে উষ্ণতার কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। এবং হিসাব করে দেখা গেছে যে প্রতি 6.5 ডিগ্রি করে সেলসিয়াস কমে কতর জন্য, 1000 মিটারের জন্য, অর্থাৎ 1000 মিটার উঠে যাবো 6.5 ডিগ্রি কমবে। এখান থেকে তাহলে আরেকটা প্রশ্নও জানা যায় যে কেন ট্রপোস্ফিয়ারে থাকা এই যে পাহাড় পর্বতের মাথায়, পাহাড়ের চূড়ার মাথায় কেন বরফ দেখা যায়, কারণ ওগুলো প্রায় 3 কিলোমিটার লম্বা, 3000 মিটার। 3050 মিটারে গেলেই দেখা যায় যে উষ্ণতা 0 ডিগ্রি, অর্থাৎ হিমাঙ্কের কাছে চলে আসে নেমে গিয়ে। তাহলে তখন সেখানে বরফ জমতে পারে, তাই পর্বত চূড়ায় বরফ দেখা যায়। তাহলে ট্রপোস্ফিয়ার থেকে এত কিছু জানা গেল যে উষ্ণতার হার কিরকম ভাবে কমছে, কিভাবে উচ্চতার সাথে চাপ কমছে। এই গেল ট্রপোস্ফিয়ার। এরপর পড়বো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এবার আমি কি বললাম, প্রত্যেক স্তরের জন্যই উচ্চতা বৃদ্ধি হবে কিন্তু চাপ কমবে। এইবার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কে কে থাকে সেটা আগে জেনে নি। N2 থাকে, O2 থাকে এবং O3 থাকে। এই ওজোন গ্যাস মেনলি এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই থাকছে। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের নিচের দিকে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে মাঝে কি আছে, সেটা আছে ট্রপোপজ আছে। এই ট্রপোপজ অর্থাৎ এইটা থামবে, এটা শুরু হবে, তাই বলা হচ্ছে পজ, ওখানে বিশ্রাম। তো এই ট্রপোপজের প্রায় একটু ওপর থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারে কে আছে, ওজোন গ্যাস। তাহলে 90% ওজোন কিন্তু থাকে এই স্ট্র্যাটোস্ফিয়ারেই। তাহলে ওজোনের যে স্তরটা রয়েছে ওটা কোথায় রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা বলতে পারবে। এইবার সব থেকে বড় ব্যাপার দেখা যাচ্ছে, ট্রপোস্ফিয়ারে সব ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে, ফলে কি হচ্ছে, এইখানেই মেঘ বৃষ্টির সৃষ্টি হচ্ছে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে তো সেগুলো থাকছে না, কম থাকছে, তার ফলে ওখানে মেঘ বৃষ্টি এইসব সৃষ্টি হচ্ছে না। তাই ওই স্তরটাকে বলে শান্ত মণ্ডল, অর্থাৎ আবহাওয়ার কোনো রকম ফের বা ঝড় মেঘ বৃষ্টি এখানে হয় না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্ত মণ্ডল। তাহলে জেট প্লেন কোন স্তর দিয়ে যাতায়াত করবে, নিশ্চয়ই যেখানে আবহাওয়া পরিবর্তন হবে না, বৃষ্টি মেঘের মধ্যে পড়বে না সেখান থেকে। তাই শান্ত মণ্ডল দিয়ে জেট প্লেন যাতায়াত করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জেট প্লেন কোন স্তর দিয়ে যাতায়াত করে, এটা হচ্ছে শান্ত মণ্ডল দিয়ে যাতায়াত করে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার স্ট্র্যাটোস্ফিয়ার এত ইম্পর্টেন্ট কেন, এখানে O3 আছে বলে স্ট্র্যাটোস্ফিয়ার এত ইম্পর্টেন্ট। এই ওজোন ওজোন কি করছে, অতিবেগুনি রশ্মি শোষণ করে নিচ্ছে। এই শোষণ করছে বলে কি হচ্ছে, এই ক্ষতিকর ইউভি রেজটা কি হচ্ছে, যে পরিবেশের বা মানুষের, প্রাণীদের যে ক্ষতি করবে সেটা ও শোষণ করে নিচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ওজোন স্ফিয়ার আমাদের জন্য, ওজোন স্তর দরকারি, সেটা থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। এইবার এই স্ট্র্যাটোস্ফিয়ারটায় কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বেড়ে যাচ্ছে, ঠিক ট্রপোস্ফিয়ারের উল্টো হচ্ছে। কেন হচ্ছে সেটা, কারণ এই যে ইউভি রশ্মিটাকে ওজোন শোষণ করে নিচ্ছে, শোষণ করার ফলে কি হচ্ছে, স্তরটা উত্তপ্ত হয়ে উঠছে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, উষ্ণতা বেড়ে যাচ্ছে। এরপর আসবো কোন স্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারের পর আর মেসোস্ফিয়ারের শুরুতে আছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ এইখান, এরপরেই শুরু হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কোন কোন গ্যাস থাকে ভালো করে দেখো, N2O2, O2 প্লাস NO প্লাস, অর্থাৎ আয়নও থাকছে এই স্তরে। তাহলে N2 নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেনের আয়ন, তারপর নাইট্রাস অক্সাইডের আয়ন, এগুলো এর মধ্যে রয়েছে। এইখানে আবার কি হচ্ছে, উষ্ণতা কি হচ্ছে, কমছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমছে। এই স্তরে গিয়ে সব থেকে কি হয়, উষ্ণতা কম থাকে, অর্থাৎ -93 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রায় এখানে উষ্ণতা এসে পৌঁছায়। তাহলে এই জায়গাটায় কি হয়ে যাচ্ছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে ঠান্ডা, অর্থাৎ এটা কি শীতলতম স্তর। এরপর আসছে কি, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কোনটা, মেসোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ারের শুরু, অর্থাৎ ওটাকে কি বলবো, ওটা হচ্ছে
এটা হচ্ছে মেসোপজ, তারপরে হবে থার্মোস্ফিয়ার। তো এবার থার্মোস্ফিয়ারে আমরা দেখি কি, এই থার্মোস্ফিয়ারে থাকছে অক্সিজেনের আয়ন, অক্সিজেন পরমাণুর অণুর দুটোরই আয়ন থাকছে, তারপর নাইট্রাস অক্সাইড NOর আয়ন থাকছে, এইসব আয়নগুলো থাকছে। এবার যেহেতু এখানে আয়নিত অবস্থায় গ্যাসগুলোর অণু থাকছে, তাই এটাকে আমরা কি বলবো, আয়নোস্ফিয়ার বলবো। তাই এটাকে আয়নোস্ফিয়ার বলে। এবং এই আয়নগুলো থাকে বলে এখানে কি হয়, আলোক রশ্মি এসে আলোর কণা বিশ্লিষ্ট বিক্ষিপ্ত এগুলো হয়ে জ্যোতির সৃষ্টি করে। তাই মেরু অঞ্চলে যেখানে দেখা যায় সেটা কোন লেভেলে, থার্মোস্ফিয়ারে, ওই স্তরে মেরুর জ্যোতি দেখা যায়। এবার এখানে তো ধূলিকণা থাকছে না, ধূলিকণা না থাকার কারণে কি হচ্ছে, এই সূর্যের যে আলো আসছে ওখান থেকে বিশ্লিষ্ট হয়ে সাতটা রঙে ভাঙতে পারছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে, আকাশকে কালো বর্ণের দেখাচ্ছে। এছাড়াও যে বেতার তরঙ্গ প্রতিফলিত কোন স্তর থেকে হচ্ছে, এই স্তরের আয়ন থেকে প্রতিফলিত হচ্ছে। তাই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে যে ফিরে আসে, আমরা যে বেতার সংযোগ পাই, এটা কার জন্য, এই থার্মোস্ফিয়ার স্তরের থেকে। বোঝা গেল? এটা কোথা থেকে কত দূর আছে, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, প্রায় 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত আছে। এরপর পড়বো কি, এক্সোস্ফিয়ার। অর্থাৎ এক্সোস্ফিয়ার কোথা থেকে কোথায় আছে, এই থার্মোপজের পরে এক্সোস্ফিয়ার 500 থেকে 750 কিলোমিটার আছে। এখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দেখা যায়। এইবার এই এক্সোস্ফিয়ারে কে থাকে, কৃত্রিম উপগ্রহ যে স্টেশন করা হয় বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, সেগুলো কোন স্তরে পাঠানো হয়, সেগুলো হচ্ছে পাঠানো হয় এক্সোস্ফিয়ারে। তাহলে বোঝা গেল যে এক্সোস্ফিয়ারের কি ব্যাপারটা। এরপর আসছে ম্যাগনেটোস্ফিয়ার। শুনেই বোঝা যাচ্ছে চুম্বক চুম্বক শোনাচ্ছে, কারণ এটা ম্যাগনেটোস্ফিয়ার। এটা 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত প্রায় এটা বিস্তৃত। অর্থাৎ আমি বলতে পারি 750 থেকে শুরু হয়ে শেষ সীমা অবধি, যত দূর অবধি বায়ুমণ্ডল আছে সেটা অবধি কে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এইবার এই ম্যাগনেটোস্ফিয়ারে যে আয়নগুলো রয়েছে, সামান্য কিছু আয়ন রয়েছে, তারা কিরকম হিসেবে আছে, একটা বলয় আকারে রয়েছে। তাহলে ওই বলয়টাকে কি বলা হয়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে বোঝা গেল ম্যাগনেটোস্ফিয়ার কিভাবে। এইবার এইখানে জেনে নেওয়া দরকার যে এই থার্মোস্ফিয়ারে উষ্ণতা কি হয়েছিল, উচ্চতার সাথে বেড়েছিল। এক্সোস্ফিয়ারেও কি হচ্ছে, কারণ এইগুলো কি হচ্ছে, পৃথিবী থেকে অনেকটা দূরে আছে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে ভূপৃষ্ঠ ছাড়িয়ে অনেকটা দূরে। এখানে যেমন ট্রোপোস্ফিয়ার রয়েছে, তারপরে এরকম স্তরভাগ করতে করতে ভূপৃষ্ঠ থেকে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং এগুলোর উষ্ণতা কি হয়ে যাচ্ছে, উচ্চতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই এক্সোস্ফিয়ারেও কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং ম্যাগনেটোস্ফিয়ারেও কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। বোঝা গেল বায়ুমণ্ডলের 6টি স্তর। তাহলে এই প্রশ্নটার উত্তরটা এই পর্যন্তই। এটাকে ভালো করে এইভাবে গুছিয়ে লিখতে হবে, এবং নিশ্চয়ই কোনো অসুবিধা নেই আর এর মধ্যে। যদি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে এডুইন্স, সেটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.